শুরু হলো ঈদ যাত্রা, শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। খুলল যোগাযোগের নতুন দুয়ার, চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করলেন 6 উপদেষ্টা। 18 কিলোমিটার সাগর পথ পাড়ি দিতে লাগবে মাত্র সোয়া 1 ঘন্টা। জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যা, সাবেক আইজিপি শহীদুল সহ 3 আসামি ট্রাইব্যুনালে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় হাজির আরও 2 পুলিশ সদস্য। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত, এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার আশা। এবং দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির আঁচড়ে সেজেছে বেদি, নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। শুরু হলো ঈদ যাত্রা, শেকড়ের টানে ছুটছে মানুষ। সকাল থেকে নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশন থেকে এখনও পর্যন্ত 7টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে 3 এপ্রিলের টিকিট। সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা, তবে এখনও নেই যাত্রী চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটির কারণেই এবার যাত্রী খরা, তবে 2 দিন পর থেকে যাত্রী চাপ কিছুটা বাড়ার আশা তাদের। অ্যাকচুয়ালি ঈদে যেতে ভোগান্তি বলতে কিছু না, ঈদে যাওয়ার বাসায় যাওয়ার একটা আলাদা একটা রকম মজা। অনেকদিন পর বাসায় যাওয়া, একসাথে ফ্যামিলির সাথে ঈদ করা, ঈদ করব, মজা করব, ইফতারি করব। অনেক ভাই বোন থাকে, আমরা অনেক মজা করি, আমাদের দাদা দাদি আছে। তার মতো এখন আর ঈদে এত মজা হয় না, কিন্তু তাও নিজের মতো আর কি মজা করছি। দেশে যায় আর মজা হবে। একদিন ছুটি হওয়ার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি অনেক দিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেক দিন কাটাই আসতে পারবো ওখান থেকে। যেহেতু 1 তারিখে, আজকে 25 তারিখ, তো ওভারঅল অন্য হিসাবে যতটুকু মনে করছিলাম যতটুকু ভিড় হওয়ার দরকার, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই স্বস্তি আছে। ট্রেনও খালি, তো যানজটও বেশি নাই, তো এইটা ভালো লাগছে। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আল আমিন তুষার এবং গাবতলী বাস টার্মিনালে আছেন মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। এখনো পর্যন্ত সকাল থেকে মোট 18টি কমিউটার এবং আন্তনগর ট্রেন মিলিয়ে 18টি ট্রেন আসলে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে এবং কিছুক্ষণ পরেই যে কমিউটার ট্রেন, যেই ট্রেনটি রয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জের উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনটি ছেড়ে যাবে বলে একটু আগেই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসলো। এবং এর বাইরেও যদি আমি বলি, আজকে যে প্রথম দিনের ঈদযাত্রা হিসেবে কিন্তু খুব একটা ভোগান্তিতে আসলে যাত্রীরা পড়েননি বলাই যায়, যেহেতু আসলে এবার আসলে লম্বা ছুটি, সেই জায়গা থেকে আসলে আজকের দিনটা আসলে সবাই আসলে তার পরিবার পরিজনকে আসলে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। খুব একটা আমরা এখনও পর্যন্ত তেমন কোনো ভোগান্তি বা তেমন কিছু পাইনি। এবং সার্বিকভাবে এবার যেহেতু আসলে প্রতিটি প্ল্যাটফর্মে আসলে নির্দিষ্ট করে ফ্যান এবং অন্যান্য ব্যবস্থাগুলো করা হয়েছে, সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তিতে রয়েছেন যারা আসলে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। তারা অনেকেই আসলে আগে থেকে এসে অপেক্ষা করছেন, আবার কেউ কিন্তু একদম ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কিন্তু অনেকের সঙ্গে যখন দেখেছি যে তারা আসলে কথা বলছিলাম, তখন তারা আমাদেরকে বলছেন যে সড়কের যে যানজট সেটা মাথায় রেখে আসলে তারা অনেক ক্ষেত্রে আগে বাসা থেকে বের হয়েছেন এবং তারপরে তারা আসলে এখানে এসে অপেক্ষা করছেন। যদিও কারো মুখে কিন্তু কিছুটা অভিযোগের সুরও ছিল। অনেকে বলছিলেন যে ট্রেনগুলোর অনেক কিছু বগি আসলে বেশ পুরনো এবং অন্যান্য এই ধরনের নানান ধরনের অভিযোগ তারা করছিলেন, যে সিট পরিবর্তন এবং ট্রেনের যে ওয়াশরুমগুলো রয়েছে সেখানকার আসলে যে স্বাস্থ্যগত দিকগুলো বজায় রেখে সেগুলো আসলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তারা আসলে অভিযোগ করছিলেন, যে সেগুলো আসলে পর্যাপ্ত পরিষ্কার নয়। সেই জিনিসগুলো তারা আসলে লক্ষ্য রাখার কথা আসলে কর্তৃপক্ষের দিকে আসলে বলছিলেন। এর বাইরেও কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যখন কথা হচ্ছিল, অন্যান্য বার আমরা দেখেছি যে সাধারণত ঈদকে ঘিরে 10 জোড়া আলাদা ট্রেন, বিশেষ ট্রেনের কথা বলা হয়। তবে এবার কিন্তু সেই 10 জোড়ার জায়গায় 5 জোড়া ট্রেন আগামী 27 তারিখ থেকে যাবে। তো তবে যখন আমরা আসলে কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাই যে কেন আসলে এবার এই ট্রেনের সংখ্যা কমানো হলো, তখন তারা বললেন যে পদ্মা সেতু বা অন্যান্য অংশে যেহেতু এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, আগে থেকেই আন্তনগর ট্রেন কিন্তু বেশ কিছু রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে
সেই জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এবার আসলে যেহেতু বাড়তি ট্রেন আগে থেকেই রয়েছে, সেই জায়গা থেকে চাহিদা কম হবে এমনটাই আসলে তাদের আশা, এবং তার কারণেই আসলে তারা ট্রেনের সংখ্যা কম রেখেছেন। এবং ঈদের দিন কিন্তু এবারও কিন্তু আসলে সব ধরনের আন্তনগর ট্রেন বন্ধ থাকবে, এবং আজকে থেকেই কিন্তু ফিরতি ট্রেনের যে টিকিটগুলো সেগুলো কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এবং সবগুলো টিকিটই অনলাইনে পাওয়া যাচ্ছে। তো সড়কের খবর জানতে আমরা গাবতলী চলে যাব, সেখানে আছেন সহকর্মী মনির হোসেন। মনির, যাত্রী চাপবিহীন শুরু হয়েছে সড়ক পথের ঈদযাত্রা। সকাল থেকেই মানুষজন যারা ঢাকা ছাড়ছেন তারা আসলে সড়ক পথে বাসে তাদের গন্তব্যে ছুটছেন, তবে সেই সংখ্যাটা একদমই কম। আমরা সকাল থেকে আসলে দেখেছি মহাখালী বাস টার্মিনাল, কল্যাণপুর বাস টার্মিনাল এবং এখন আছি গাবতলী বাস টার্মিনালে। যেই চিত্রটা আসলে দেখেছি সেভাবেই আসলে এখনও যে যাত্রী চাপ, সেই যাত্রী চাপ এখনও শুরু হয়নি, এবং যেই পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এখনও ছুটি শেষ না হওয়ার কারণেই আসলে এই চাপ এখনও শুরু হয়নি। যখনই আসলে ছুটি শুরু হবে তখন থেকে আসলে যাত্রী চাপ বাড়বে। যে ঈদে ঘরমুখ যে মানুষজন আছেন তারা তাদের যেই গন্তব্য সেই গন্তব্যে ছুটবেন। এখন আসলে যারা আসলে আগ মুহূর্তে যাচ্ছেন তারা বিভিন্ন তাদের যেই পরিবহন, তাদের সেই পরিবহনে তাদের গন্তব্যে ছুটছেন প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে, এবং তাদের সঙ্গে আমরা বেশ কিছু শিশুদের দেখেছি উচ্ছ্বসিত, এবং শিশুরা আসলে যেটি বলছে তারা প্রিয়জনের সঙ্গে, কারো দাদা দাদি, কারো নানা নানির সঙ্গে আসলে ঈদ করতেই আসলে তারা ছুটছেন। এবং যেই যাত্রীরা আছেন তারা বলছেন আসলে এই এখন পর্যন্ত যেই নির্বিঘ্নে আসলে যাতায়াত তারা করছেন সেভাবেই আসলে ঈদের যেই পুরো যাত্রা সেটি আসলে তারা কাটাতে চান। এবং বাস পরিবহন মালিক এবং বাস পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে তাদের যেহেতু এখনও ছুটি আসলে পুরোপুরি সেই ছুটি এখনও শুরু হয়নি, সেজন্যই আসলে যাত্রী কম, এবং অধিকাংশ বাসের যে সিট সেই সিট খালি রেখেই আসলে তাদেরকে ছাড়তে হচ্ছে গন্তব্যের পথে। তো এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে ঈদযাত্রার সবশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, এর আগে ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। সাগরপথে খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ফলে 18 কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে এখন সময় লাগবে মাত্র 1.25 ঘন্টা। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী। প্রাথমিকভাবে ফেরি চালু হলেও সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি ভবিষ্যতে চালু করতে চান নৌ উপদেষ্টা। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, অবশেষে পূর্ণ হলো সেই স্বপ্ন। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছে সন্দ্বীপে, সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। ফেরি সার্ভিস চালু হলেও এখনও নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার মূল ভূখণ্ড থেকে 18 কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। 2017 থেকে 25 সাল পর্যন্ত সন্দ্বীপ নৌরুটে দুর্ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় 2016 সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমার সহ 2 জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:30টায় তাদের হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। 2016 সালের 26 জুলাই রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন 5 নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। তিনি বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ
বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরে সময় টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিট্যান্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশেই বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। আমরা নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে অবশিষ্টাংশ, সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডলারু তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছে। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো। আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2.25 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি 3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক, তো আমরা কিন্তু রেমিটেন্সের প্রবাহ খুব ভালো পাচ্ছি। আমরা আশাবাদী এই বছর হয়তো 29 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাবো। লন্ডন সফর প্রসঙ্গে বলেন, এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন। কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। 15 থেকে 20 বিলিয়ন ডলার এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন, অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM 6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজ প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিহগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে প্রায় 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। টাওয়ার পরিষ্কার, তারপর হাউস পরিষ্কার, এই যে টপ লাগানো হচ্ছে, বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে, তারপর কারেন্টের লাইন এগুলো টানতেছে, এগুলো ক্লিয়ার করতেছে। মাঠের যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সুন্দর করে রং দেওয়া হচ্ছে। রঙের জন্য প্রচুর পরিমাণের রং মিস্ত্রি রাখা হয়েছে এখানে। ফুল গাছ লাগাই, পানি দেই, আরো বিভিন্ন রকমের কাজ, ধোয়া পাগলা, সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি। নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে। তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয়
মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। 1972 সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 84 একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় 16 বছর সময় ধরে 150 ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় 1988 সালে। সময় সংবাদ, সাভার। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারে। ক্রেতা টানতে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারে ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শোরুমে। কেনার আগে নানাভাবে দেখে নেওয়া হচ্ছে পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শোরুম ঘুরে। বাজার তথ্য, গেল 2 বছর ধরে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতা, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ কার। গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্য ছাড় সহ নানা অফার, যা আকৃষ্ট করছে ক্রেতাদের। স্টারগেজারের প্রাইস হচ্ছে 37 লাখ এবং ক্রেটা গ্র্যান্ডের প্রাইস হচ্ছে 45,50,000। এই দুটো মডেলের উপরেই আমাদের হচ্ছে 50,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার যাচ্ছে এবং সিক্রেট রেসিপি 10,000 টাকার কুপন যাচ্ছে এবং হাইসেন্সের হচ্ছে 10,000 টাকার কুপন যাচ্ছে। এই অফারের কারণে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে আমি ক্রেটা গ্র্যান্ডটা বুকিং করে দিলাম। 7 সিটার গাড়ি 1500 সিসির মধ্যে আছে, এটার মধ্যে অনেক ফিচার ভালো আছে আর মাইলেজও ভালো, এই জন্য নিয়ে নিলাম। আব্বা আমার একটা চয়েস ছিল। কোনো কোনো কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। ঈদ উপলক্ষে এই গাড়ি অনেকেই পারচেস করতেছে এবং সবাই দে আর লুকিং ফর ব্র্যান্ড নিউ কার্স। সিলন 6-এ আমরা অফার দিচ্ছি 63,90,000 ফার্স্ট 200 কাস্টমারের জন্য 1,10,000 টাকা ছাড়। ঈদের আগে যদি বাই করতে পারে, দ্যাট কেস বাসায় সবার সাথে উৎসব আনন্দের মধ্যে নতুন গাড়ি শো করা। বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভির দিকে ক্রেতাদের নজর বেশি, যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে 7 সিটার ও পরিবেশ বান্ধব ইভি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শেষ দিকে চলে এসেছে ঈদ কেনাকাটা। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজানের 3 সপ্তাহ পেরিয়ে এই মুহূর্তে শেষ সপ্তাহের সময় চলছে এবং এই সময়ে যদি আমরা বলি ঈদ কেনাকাটার যে পরিস্থিতি, তা এখন যারা আসলে মাসব্যাপী ব্যস্ত সময় পার করেছেন তারা শেষে এসে ঈদ কেনাকাটাটুকু করছেন। এবং আজকের দিন যেহেতু কর্মদিবস, এই কর্মদিবসে মানুষজনের খুব একটা উপস্থিতি এই সকাল এবং দুপুরে আমরা দেখতে পাচ্ছি না। তবে বিক্রেতারা বলছেন যে এই ব্যস্ততাটুকু আসলে ইফতারের কাছাকাছি সময় এবং ইফতারের পরে বাড়ে, যেহেতু আর 2 দিন পরে অনানুষ্ঠানিকভাবে দেশ ঈদের ছুটিতে যাচ্ছে এবং তার আগে যারা আসলে ঢাকায় আছেন তারা তাদের কেনাকাটাটুকু সেরে ফেলতে চাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে করেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি আসলে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ গত শুক্র এবং শনির তুলনায় গতকালকে রবিবার এবং আজকে সোমবার মানুষজনের উপস্থিতি কিছুটা কম, এবং তবে সেটা কিন্তু মানুষজন আরেকটু সময় পেরোলে হয়তো বা এই ভিড়টা আরও বাড়বে এবং এইটি আসলে রমজানের এই শেষ সময়ে স্বাভাবিক চিত্র বিক্রেতারা বলছেন, যেহেতু শুরু মাঝামাঝি সময়ে মানুষজন আসলে শেষ করে ফেলেছেন কেনাকাটাটা এবং এখন যারা আসলে আছেন তারা নিজেদের জন্য কেনাকাটাটুকু করছেন। আর যেটি আসলে বলা হচ্ছে যে এবছর পোশাকের দাম যেরকম গত বছরের তুলনায় একটু বেশি এবং একই সাথে মানুষজন যেটি বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে বলছেন আসলে গত বছরের তুলনায় বছর ভ্যাটের পরিমাণ 7.5 থেকে 10% হওয়ার কারণে কিছুটা চাপ তাদের উপর পড়েছে। তো রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে এই ছিল ঈদ কেনাকাটার সবশেষ খবর আমার কাছে। দেখছেন সময় সংবাদ। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সাভারের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সাজিদ মোস্তাহিদ। সাজিদ, তামিম হার্ট অ্যাটাক করেছেন, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তামিম কিন্তু আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়েছিলেন সাভারে, তবে তিনি কিন্তু শুরু থেকেই একটু খারাপ অনুভব করছিলেন বিধায় তিনি ফিল্ডিংয়ে নামেননি।
বুকে ব্যথা অনুভব করছিলেন, তাকে ঢাকায় আনার জন্য কিন্তু একটা হেলিকপ্টারও গিয়েছে। তবে তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করানো হয় এবং এখন পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তামিম কিন্তু গতকালকে আমরা দেখেছি তিনি মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন এবং সেখানে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন এবং মিটিংয়ের পরে তার সঙ্গে আমার কথাও হয়েছিল। কুশল বিনিময় যেটা বলে, আসলে তাকে খুবই উৎফুল্ল ছিলেন এবং সুস্থ ছিলেন। তবে হঠাৎ করে কিন্তু তার এই সমস্যাটা দেখা যায় এবং যার কারণে কিন্তু তাকে ঢাকায় আনা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। তার এনজিওগ্রাম করানো হচ্ছে এবং বিসিবির কিন্তু আজকে একটা মিটিং ছিল দুপুর 12টায়, সেই নির্ধারিত মিটিংটিও ক্যান্সেল করা হচ্ছে এবং ক্রিকেট বোর্ড থেকেও কিন্তু বিষয়টা বেশ সিরিয়াসলি দেখা হচ্ছে এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকে এই মুহূর্তে ছুটে যাচ্ছেন সাভারে এবং সাভারে কিন্তু আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থা ঢাকার মতো খুব একটা উন্নত না। তাকে যখনই ঢাকায় আনার মতো তার অবস্থা হবে শারীরিক, তিনি অনেক উইক হয়ে গেছেন, যার কারণে কিন্তু তাকে হেলিকপ্টার থাকার পরও তাকে ঢাকায় আনা যাচ্ছেন এবং যখনই আসলে তাকে সেই অবস্থাটায় তিনি থাকবেন যে তাকে ঢাকায় আনা সম্ভব হবে, তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসা করা হবে। তবে এই মুহূর্তে আসলে তার সতীর্থ বা যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে সবাই কিন্তু একটা কথাই বলছেন যে সবার এই মুহূর্তে তামিমের জন্য অনেক দোয়া করতে হবে, কারণ তামিম আমরা জানি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন এবং তিনি এবছরও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভালো ক্রিকেট খেলছিলেন এবং তার দলও কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। সেখান থেকে তামিম ইকবালের আসলে এমন অবস্থাটা আসলে খুব উদ্বেগজনক এবং তার পরিবারের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে ছুটে যাচ্ছেন সাভারে। তার চাচা আমরা জানি ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, তিনিও সাভারের পথে এবং তার স্ত্রীও কিন্তু এখন সাভারের পথে রয়েছেন। আমরা জানি ঢাকা থেকে সাভার যাওয়াটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণেই ক্রিকেট বোর্ড বা তার পরিবারের সদস্যদের পৌঁছাতে কিছুটা হলো সময় লাগছে। তার বড় ভাই তিনি কিছুদিন আগে কিন্তু অসুস্থ হয়েছিলেন, তাকে দেশের বাইরে নেওয়া হয়েছিল। নাফিস ইকবালও কিন্তু এখন যাচ্ছেন সাভারে তার ছোট ভাইয়ের কাছে এবং সবকিছু মিলে আসলে তামিমের এই মুহূর্তে তামিমের অবস্থা খুব একটা ভালো না, বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন দেখে কিন্তু সবাই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে এবং যেটা বললাম একটু আগে আসলে যে তামিমকে নিয়ে এই মুহূর্তে সবার প্রার্থনা করতে হবে তিনি যেন সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসেন এবং আমাদের মাঝে ফিরে আসেন। তবে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল, যার কারণে কিন্তু কোনো ধরনের কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সাজিদ, অবশ্যই আমরা দোয়া করি তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো ঈদ যাত্রা, শেকড়ের টানে ছুটছে মানুষ, নির্দিষ্ট সময় ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যা, সাবেক আইজিপি শহীদুল সহ 3 আসামি ট্রাইব্যুনালে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় হাজির আরও 2 পুলিশ সদস্য। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের, সাফারির হাসপাতালে আছেন লাইফ সাপোর্টে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।